বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত আজ। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় হবে বিশেষ দোয়া। ইবাদত সংক্রান্ত বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সকল মুসলমান যেন এক হইতে পারে, এক হয়ে যেন দাওয়াতের মেহনত সারা বিশ্ব করতে পারে। খুব সুস্থ এবং সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমরা আজকে আখির মোনাজাত শেষ করতে পারতেছি। দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনা জটিল ও সময় সাপেক্ষ। জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের সহায়তা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। লিবিয়ায় ২০ বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীর গলিত মরদেহ দাফন। বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা দূতাবাসের কর্মকর্তাদের। এবং জরাজীর্ণ সিলেট আখাউড়া রেলপথে ট্রেন চলছে ঝুঁকি নিয়ে। অর্থের অভাবে আটকে আছে ডুয়েল গেজে উন্নতিকরণ প্রকল্প। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি সুমাইয়া রাত্রি। শীর্ষ উলামাদের বয়ান তালিম তাস্কিরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টায় শুরু হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত। ফজরের নামাজের পরপরই ময়দানে হেদায়েতি বয়ান শুরু করেছেন মাওলানা আকবর শরীফ। খিত্তায় খিত্তায় চলছে হালকা তাস্কিল ও আকিদা দৃঢ় করার বয়ান। আলোচনাতে যুক্ত হচ্ছেন জাবেদ আবদুল্লাহ এবং ইফতেখার রায়হান। শুরুতেই যাচ্ছি জাবেদের কাছে। জাবেদ, সকাল ৯টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে আখেরি মোনাজাত। এখন আসলে সার্বিক পরিস্থিতি কি আপনার কাছে জানতে চাই। রাত্রি ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ তৃতীয় দিন। এখন আম বয়ানের মধ্য দিয়ে মূলত দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এখন আম বয়ান করছেন আব্দুর রহমান, তিনি হিন্দুস্তান থেকে এসেছেন, হিন্দুস্তানের মাওলানা। এর পরপরই আরও আম বয়ানে যুক্ত হবেন ইব্রাহিম দেওলা, যিনি ভারত থেকে আগত। এর পরপরই ধারণা করা হচ্ছে ৯টা নাগাদ বিশ্ব ইজতেমায় আখরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সেই মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ। এটি মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বলা হয়। এই বিশাল টঙ্গী তুরাক তীরে এরই মধ্যে প্রায় ১০ থেকে ১২ লাখ ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় কিন্তু মুখর হয়ে উঠেছে। মূলত এটি একটি দাওয়াতি কাজ। এই যে জমায়েত, মুসলিম উম্মার জমায়েত, এটি একটি দাওয়াতি কাজ। দিনের দায়ী যারা, অর্থাৎ দায়ী একটি আরবি শব্দ, এর অর্থ হলো ইসলামের পথে মুসলিমদেরকে আহ্বান করা বা ইসলামের দাওয়াত দেওয়া, যেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন। এটি খুব উঁচুওয়ালা দামি কাজ। সেই দামি কাজটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা রেখে গেছেন তার দাওয়াত এবং ইবাদতের মাধ্যমে। সেই কাজটি এই মুসলিম উম্মাহ করেন এবং করে থাকেন। তারই ধারাবাহিকতায় এই বিশ্ব ইজতেমা। এখান থেকে ইসলামী শিক্ষা শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বাংলাদেশের নানা জেলায় ছড়িয়ে পড়বে। ইসলামের আকিদা, তাকওয়া, একই সঙ্গে ইহসান, আখলাক ও ইখলাস নিয়ে তারা কিন্তু জমিনে ছড়িয়ে পড়বে। অর্থাৎ ইসলামের যে সৌন্দর্য বাণী, পবিত্র বাণী, মহাগ্রন্থ আল কোরআনের যে বাণী, সেই বাণী নিয়ে কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে যাবেন, যেন আমল মজবুত হয়, আমল যেন বারে বারে হয়। কেননা আমাদের এই জিন্দিগি খুব ক্ষণস্থায়ী। এখানকার মুরব্বীরা বলছে, সুরাই নিজামের মুরব্বীরা বলছে যে আমাদের এই যে জীবন খুব ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে বারে বারে আমল করতে হবে। কেননা কারণ পরকালের যে জীবন সেটি একটি দীর্ঘ একটি পথ এবং সেই পথকে সুগম মসৃণ করার জন্য বেশি বেশি আমল করা দরকার। এবং আল্লাহ যে একত্ববাদ, সেই একত্ব স্বীকার করা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শ্রেষ্ঠ নবী, সেগুলোকে মানুষের মধ্যে আসলে আকিদা আনা এবং সে বিশ্বাস স্থাপন করা, সেই বিশ্বাসকে আরও দৃঢ় করার মূলত যে সংকল্প, সেটি মূলত এখান থেকে শিক্ষা গ্রহণ করা হয় এবং এখানকার যে মুরব্বীরা আছে তারা মূলত সেই শিক্ষাটি দিয়ে থাকেন। একটু জানিয়ে রাখি যে আর কিছুক্ষণ পরেই যে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে, তারপরেই কিন্তু এই যে প্রথম পর্বের সেটির পর্দা নামবে এবং দ্বিতীয় পর্ব ৩, ৪, ৫ অর্থাৎ ইজতেমার যে দ্বিতীয় অংশ সেটি কিন্তু শুরু হবে। তখন আরও ২২টি জেলার যে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা এসে ইজতেমা ময়দানে অংশগ্রহণ করবে। এখন প্রায় ৪১টি জেলার যে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা এই যে বিশাল যে ময়দান, ১৬০ একরের এই যে ভূমি ছাপিয়ে কিন্তু আবদুল্লাহপুর, উত্তরা, চেরাগালি, ওদিকে
রেল স্টেশন, টঙ্গী রেল স্টেশন ছাপিয়ে কিন্তু মানুষ দীর্ঘ অপেক্ষায় আছে যে আমিন আমিন ধ্বনিতে কখন মোনাজাতে তারা অংশ দেবে এবং দেশ, মুসলিম উম্মার এছাড়াও বিশ্বের আরও যে মুসলিম উম্মার আছে তাদের জন্য শান্তি কামনায়, নিজেদের মধ্যে বিভেদ হানাহানি কিভাবে ভুলে থাকা যায় সেটি এবং আল্লাহর রহমত, রবের রহমতের জন্য কিন্তু সেই দোয়ায় অংশগ্রহণ করার জন্য কিন্তু 10 থেকে 12 লাখ মুসল্লি এরই মধ্যে অপেক্ষায় আছেন। তো আমার কাছে এই ছিল টঙ্গী তুরাগ তীর থেকে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আপনাদের সঙ্গে আরও যুক্ত হব, কিন্তু আমাদের আরেক সহকর্মী ইফতেখার রায়হান তিনি আছেন আমাদের সঙ্গে, আমরা এখন চলে যাব তার কাছে। ইফতেখার, জাভেদ, আসলে ইজতেমা ময়দানে কিন্তু এখন হেদায়েতি বয়ান চলছে, নসিহতমূলক বয়ান চলছে এবং এই বয়ানটির কিছুক্ষণের পর কিন্তু ইজতেমা ময়দানে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং সেটি সকাল 9টা থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই ইজতেমার আখিরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী এবং কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমেদ। এবং এই ইজতেমার আখিরি মোনাজাতে অংশ নিতে 3 দিনের জামাতে অংশ নেওয়া মুসল্লি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া সহ আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা এখন টঙ্গীর তুরাগ অভিমুখে রওনা হয়েছেন এবং গতকাল রাত থেকে আমরা দেখেছিলাম যে তুরাগ অভিমুখে যে মুসল্লিদের যে ঢল সেটি কিন্তু এখনও রয়েছে এবং এই ঢল কিন্তু অব্যাহত থাকবে ইজতেমার মোনাজাতের আগ পর্যন্ত এবং মুসল্লিদের পদভারে টঙ্গীর তুরাগ নদের তীর এবং এর আশপাশের এলাকা মুখরিত হয়ে রয়েছে এবং আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই মুসল্লিরা কিন্তু এই 160 একরের ময়দানটিতে স্থান না পেয়ে অনেকেই আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কে বস্তা কিংবা খবরের কাগজ কিংবা চটের বস্তা বিছিয়ে তারা সেখানে অবস্থান নিয়েছেন, অনেকে রাত্রি যাপন করেছেন এই সড়কের উপর এবং এই মুসল্লিদের যে সমাগম, এই মুসল্লিদের উদ্দেশ্য কিন্তু একটি, যেন এই লাখো কণ্ঠে মুসল্লিদের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, বিশ্ব শান্তির জন্য এবং ঐক্যের জন্য দোয়া প্রার্থনা এবং এইখান থেকে তাবলিগের যে দাওয়াতি কাজ, সেই দাওয়াতি কাজ শিখে যার যার বাসাবাড়ি কিংবা এলাকায় তাদের পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ইজতেমার আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। এবং এই ইজতেমার আখিরি মোনাজাতকে ঘিরে আমরা দেখেছি যে কেউ সকাল থেকে দেখছিলাম যে ছোট ছোট যানবাহনগুলো চড়ে আসছেন, আবার কোথাও যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে সড়কে আমরা দেখেছি যে অনেকে পায়ে হেঁটে এই তুরাগ তীরের আশপাশের এলাকাগুলোতে অবস্থান নিচ্ছেন। এর পেছনে আমরা দেখছি যে বিআরটি ফ্লাইওভার, এই ফ্লাইওভারের উপরে এবং বিআরটি ফ্লাইওভারের নিচে লাখো লাখো মানুষকে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যে যেভাবে পারছেন এই আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য এই তুরাগের তীরে এসে জড়ো হচ্ছেন এবং আমরা দেখেছি যে বিশেষ করে যে ট্রেনে করে যারা এইখানে ইজতেমায় এসেছেন তারা কিন্তু আমরা দেখেছি যে স্টেশনের এখনও ট্রেনের প্ল্যাটফর্মে অবস্থান নিয়েছেন কেউ এবং সেখানে তাদেরকে আখিরি মোনাজাত অংশ নেওয়ার জন্য সেখানেও পর্যাপ্ত মাইকের ব্যবস্থা করা হচ্ছে এবং এই আখিরি মোনাজাতকে ঘিরে আশপাশের তুরাগ তীর এবং এর আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা দেখেছি যে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে, পাশাপাশি সিসিটিভির মাধ্যমেও এই পুরো ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকা মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি আমরা এই ইজতেমা শেষে যেন মুসল্লিরা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন সেজন্য কিন্তু ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন চলছে এই হেদায়েতি বয়ান, এরপরেই কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে দেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন পাচার হওয়া অর্থ যতটা সহজে দেশের বাইরে গেছে, ফিরিয়ে আনা ততটাই জটিল এবং সময় সাপেক্ষ। দুদক ও বাংলাদেশ ব্যাংকের আইনজীবীরা পরামর্শ, সরকারের সম্মিলিত উদ্যোগ এবং বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে পাচারের অর্থ ফেরত আনতে পারে। জাতিসংঘ এবং বিশ্বব্যাংকের সহযোগিতা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বাংলাদেশ ব্যাংকের আইনজীবীর। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। অর্থপাচার একটি জটিল ও সূক্ষ্ম আর্থিক অপরাধ। অর্থপাচার চিহ্নিত করা, সঠিক তথ্য উদ্ঘাটন, পাচারকারীদের আইনের আওতায় আনা চ্যালেঞ্জিং কাজ। কারণ অপরাধটি করা হয় সুকৌশলে। আমদানি রপ্তানি, বড় প্রকল্পের কেনাকাটার আড়ালে দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়ে থাকে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ১৫ বছরে বিভিন্ন দেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা, যা অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে উঠে এসেছে। কমিটির তথ্যমতে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর পাচার হয়েছে ১,৮০,০০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে রপ্তানি ও প্রবাসী আয়ের পরিমাণের ৫ ভাগ টাকা পাচার হয়েছে। বিদেশি যত ঋণ ও বিনিয়োগ দেশে আসে তার দ্বিগুণ অর্থ পাচার হচ্ছে বলে দাবি করছেন অর্থনীতিবিদরা। গত দেড় যুগে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে বিচার করার। বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আলোকে পাচারকৃত টাকা ফিরিয়ে আনা কতটা সম্ভব ও বাস্তবসম্মত, এর জবাবে দুদকের আইনজীবী বলেন, লম্বা প্রক্রিয়া, তবে সম্ভব। লেগে থাকতে হবে সরকারকে। বাংলাদেশের বিচারে নির্দিষ্ট আদালত থেকে আগে প্রমাণ হতে হবে যে এই পরিমাণ টাকা এই এরার মাধ্যমে পাচার হয়েছে। বিচারে যখন দেখা যাবে যে হ্যাঁ সত্যিই পাচার হয়েছে, তখন বিদেশে যে এই রায়টায় নিয়ে গিয়ে বিদেশি আদালতে আবার আরেকটা মামলা করতে হবে। তখন তারা আবার ওখান থেকে রায় দেবে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট আছে, এই আইনের মাধ্যমেই এই টাকাটা ফেরত আনা সম্ভব। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম মনে করেন, শুধু আইন দিয়ে পাচারকৃত টাকা আনা যতটা সহজ বলা হচ্ছে ততটাই কঠিন। যেসব দেশে বেশি টাকা পাচার হচ্ছে তাদের সঙ্গে শক্তিশালী চুক্তি করা খুবই জরুরি। তার দেশের নিজস্ব ইন্টারেস্ট থাকে, সে ওভাবে বিবেচনা করে, খুব সহজ নয়। আমেরিকা, কানাডা বা আপনার যুক্তরাজ্যের সাথে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের এই অর্থগুলোকে ফিরিয়ে আনার জন্য যদি এগুলো অপরাধলব্ধ অর্থ হয়, সেই টাকাকে আমরা কিভাবে ফেরত পেতে পারি, এই মর্মে আমাদের আসলে চুক্তি নাই বাংলাদেশের সাথে। বন্দি বিনিময় চুক্তি আছে না, এইভাবে একই আদলে আমাদেরকে অবৈধ টাকা প্রত্যার্পণ চুক্তি কিংবা এইরকম একটা চুক্তি করতে হবে। জাতিসংঘের দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশনের আলোকে পারস্পরিক সহায়তার মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী। বাংলাদেশ ব্যাংকের এখানে আইনে তার যে ক্ষমতা দেয়া আছে, সেই ক্ষমতাগুলো চূড়ান্তভাবে এবং খুব শক্তির নিরিখে যে আই এম এ পাওয়ারফুল অর্গানাইজেশনস, তার সম্পূর্ণ এখতিয়ার যদি বাংলাদেশ ব্যাংক খাটায়, সেই ক্ষেত্রে অনেক কিছুই করা সম্ভব এই অর্থ পাচারের ক্ষেত্রে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর আলোকে আইনজীবীরা বলছেন, অর্থ পাচার রোধ করার জন্য যতটা ক্ষমতা ও সক্ষমতা দরকার তার পুরোটাই রয়েছে বাংলাদেশ ব্যাংকের। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার তেমন কোনো নজির নেই। তবে সিঙ্গাপুর থেকে 2009 সালে একবার 930 কোটি টাকা ফেরত আনতে পেরেছিল সরকার। জাহিদ হাসান, এখন, ঢাকা। চিকিৎসা পুনর্বাসন ও স্বীকৃতির দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। শনিবার সন্ধ্যা 6টার দিকে নিটোর ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এক পর্যায়ে বৈষম্য বিরোধী আন্দোলনের চিকিৎসাধীন শতাধিক আহত রাস্তায় নেমে দুপাশের রাস্তা আটকে দেন। এ সময় আহতরা সরকারের উপর অনাস্থা প্রকাশ করে বলেন, আন্দোলনের 6 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তারা যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন পাচ্ছে না। দায়িত্বপ্রাপ্ত সংস্থা জুলাই ফাউন্ডেশন সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না বলেও অভিযোগ করেন তারা। এ সময় জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্বীকৃতির দাবি জানান তারা। তাদের দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের নিটোরে ফালাচ্ছে, ওরা রাজনীতি নিয়ে ব্যস্ত। ওরা কেন আমাদের রক্তের উপর তোরা রাজনীতি করতেছে? এখানে মোটামুটি ট্রিটমেন্ট ভালো আছে, কিন্তু ঘটনা হলো কি যে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট, আরো দ্রুত গতিতে ট্রিটমেন্ট করা দরকার। আমার বাম চোখটা ড্যামেজ হয়ে গেছে একদম। উন্নত দেশে ট্রিটমেন্ট নিলে হয়তো আমার চোখের আলোটা 30% ফিরে আসবে। বিভিন্ন জায়গায় আমরা গিয়ে হয়রানি হচ্ছি, ঠিকঠাক মতো আমরা সহযোগিতা পাচ্ছি না, আইনি সহায়তা পাচ্ছি না। আমরা যেমন 24-এর যোদ্ধা, রাষ্ট্রীয়ভাবে আমাদের একটা স্বীকৃতি প্রদান করতে হবে। মূল দাবিগুলো হচ্ছে আমাদের পুনর্বাসন এবং পরবর্তীতে যেন আমরা চিকিৎসা পাই, সেটার কারণে। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর ব্রেগার পশ্চিমে আল আকিলা এলাকা থেকে অন্তত 20 জনের গলিত মরদেহ উদ্ধার করে সমাহিত করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তাদের সঙ্গে কোনো ধরনের কাগজপত্র পাওয়া যায়নি। স্থানীয় উদ্ধারকর্মীদের ধারণা, নৌকা ডুবে অভিবাসন প্রত্যাশীদের মরদেহগুলো তীরে ভেসে এসেছে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায়
এরই মধ্যে একটি দলকে ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করেছে দূতাবাস কর্তৃপক্ষ। নিহত, আহত, ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দূতাবাসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। গেল 30 জানুয়ারি বাংলাদেশের লিবিয়া দূতাবাসের ফেসবুক পেজের এক পোস্টে এসব তথ্য জানানো হয়। সিলেটের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বলতে গেলে প্রথমেই আসে ভোগান্তির কথা। জরাজীর্ণ রেল লাইন, ভঙ্গুর সেতু আর নাজুক কোচ, এ নিয়ে চলছে সিলেট আখাউড়া রেলপথের যাত্রী সেবা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। নানা সময় ডুয়েল গেজ বাস্তবায়নের পরিকল্পনা করলেও অর্থায়নের অভাবে সেটি আর পূরণ হচ্ছে না, বলছেন রেলের মহাপরিচালক। অনিল পালের ক্যামেরায় আর জানাচ্ছেন গুলজার আহমেদ। 178 কিলোমিটার দীর্ঘ সিলেট আখাউড়া রেলপথে প্রতিদিন 6 জোড়া আন্তনগর, 8টি লোকাল ও কয়েকটি পণ্যবাহী ট্রেন চলাচল করে। ছোট বড় মিলিয়ে 250টিরও বেশি সেতু রয়েছে এই রুটে। বেশিরভাগই নির্মিত হয়েছে 60 থেকে 70 বছর আগে। কাঠের স্লিপারগুলো ভেঙে যাওয়ায় ট্রেন চলাচলে বাড়ছে ঝুঁকি। সিলেট থেকে ঢাকা রেলপথে প্রতিদিন প্রায় 4000 যাত্রী চলাচল করেন, কিন্তু চাহিদা দ্বিগুণেরও বেশি। শিডিউল বিপর্যয়, চলন্ত পথে ইঞ্জিন বিকল হওয়া, টিকিট কালোবাজারি, হকারদের উৎপাত, সব মিলিয়ে দুর্ভোগ যেন নিত্যদিনের ঘটনা। সময়টা অনেক বেশি লাগে এবং স্টপেজটাও অনেক বেশি। ব্রিটিশে যে কাজগুলো করে গেছিল ওগুলারই তালিজোড়া দিয়ে এখনো চলতেছে। রেল লাইনের আরো উন্নতি করা দরকার, রেল লাইন বাড়ানো দরকার, রেল আরো সংযোজন করা দরকার। সিলেট টু ঢাকা, এরপরে সিলেট টু চিটাগং লাইনটা অনেক খারাপ, লাইন ছোট, এরপরে ট্রেনের অবস্থা খুবই খারাপ। হিসেব বলছে দেশের অন্য সব রুটের তুলনায় সিলেট রুটেই সবচেয়ে বেশি ট্রেন লাইনচ্যুত হয়। শুধু তাই নয়, জরাজীর্ণ ব্রিজ ভেঙে কোচ পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রবাসী আয়, গ্যাস, তেল, চা ও খনিজ সম্পদে সমৃদ্ধ সিলেট, অথচ সেই সিলেটেই রেলপথের এমন বেহাল অবস্থা, যা ব্যবসা বাণিজ্য এবং পরিবহন সেবাকে হুমকির মুখে ফেলেছে বলে মনে করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনেক প্রোডাক্টস আছে চিটাং পোর্টে আসেন, চিটাং পোর্টে সিলেট আসতে আপনার বাই রোড আসতে হয়। সো তারপরে ধরুন এটা ট্রাকে আসে কিংবা কন্টেইনার লরিতে আসে, যেগুলো আপনার এনাফ প্রোডাক্ট আনা যায় না, বিকজ একসাথে 2-3টা ট্রাক লাগে। তো আপনার যদি ট্রেনে আসতো, ট্রেনে কন্টেইনারগুলো বসে বসে ইজিলি চলে আসতো। সিলেটবাসীর প্রতি এই বিমাতা সুলভ আচরণ কেন হচ্ছে, এর কারণটা আমরা জানতে চাই। আমরা ব্যবসায়ীরা একটা বার আমাদেরকে জানান যে আমরা কি অপরাধ করেছি, আর যদি কোনো অপরাধ না করি তাহলে বাংলাদেশের সর্বত্র রেলের উন্নতি হওয়ার পরেও কেন আমরা যোগাযোগ ব্যবস্থায় দুরবস্থা রয়েছে। 2020 সালে সিলেট আখাউড়া রেলপথের উন্নয়নে প্রকল্প হাতে নেয় রেল কর্তৃপক্ষ, কিন্তু 16,000 কোটি টাকার ডুয়েল গেজ প্রকল্পে অর্থায়নের আশ্বাস দিলেও পরে চীনা কোম্পানি সরে আসায় বাস্তবায়ন আটকে আছে বলে জানান রেলের মহাপরিচালক। এই মুহূর্তে তারা করতে চাচ্ছে না বড় ধরনের ইনভেস্টমেন্ট। তো আমরা সেই জন্য আমরা এই ধরনের অবকাঠামোগত যে সুবিধাটা সেটা আমরা আপাতত নিতে পারতেছি না, কারণ এত বড় আসলে অর্থায়ন বাংলাদেশের গভর্নমেন্ট থেকে এটা সম্ভব হচ্ছে না। সিলেটের রেলপথ উন্নয়নে বিভিন্ন সময় পরিকল্পনা গ্রহণ করা হলেও তা শুধুমাত্র মন্ত্রণালয়ই ঘুরপাক খায়। বাস্তবায়ন হওয়ার আগেই তা নতুন পরিকল্পনায় হারিয়ে যায় বলে মনে করে ক্ষুব্ধ সিলেটবাসী। বিগত 50 বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি সিলেট রেলপথের। বহুবার প্রতিশ্রুতি ছিল পুরো রেলের সঙ্গে সমান তালে উন্নয়ন হবে এই পথের, কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি ভাওতায় পরিণত হয়েছে। তাই আর কোনো প্রতিশ্রুতি নয়, বরং যোগের সাথে তাল মিলিয়ে কাঙ্ক্ষিত রেল সেবার মান উন্নয়ন হবে এই অঞ্চলেরও প্রত্যাশা কোটি মানুষের। গুলজার আহমেদ, এখন সিলেট। নওগাঁয় কমেছে আগাম জাতের আলুর দাম। পাইকারিতে প্রকারভেদে 13 থেকে 17 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবছর উৎপাদন খরচ বেশি হলেও দাম কম পাওয়ায় লোকসানে কৃষক। নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে জানাবেন আব্বাস আলী, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আব্বাস, জানাবেন যে খুচরা পর্যায়ে আলু কত টাকায় বিক্রি হচ্ছে এবং আলুর দাম আসলে কেন কমলো? সাকিব, আপনি জানেন যে গত বছর আলুর দাম বেশ ঊর্ধ্বগতি হওয়ার কারণে ক্রেতাদের মাঝে বেশ অস্বস্তি লক্ষ্য করা গেছে। এখন বলা যায় যে প্রায়
70 থেকে 75 টাকা কেজি পর্যন্ত আলু কিনতে হয়েছিল, কিন্তু এখন পর্যায়ক্রমে সেই আলু অস্বাভাবিকভাবে দাম কমে এসেছে এবং পর্যায়ক্রমে এসব আলু বাজারে কিনতে পাওয়া যাচ্ছে 13 থেকে 17 টাকা কেজি দরে কিনতে হচ্ছে এবং এই দাম কমে আসার কারণে যারা কৃষক রয়েছেন তারা বেশ লোকসান বলছিল এবং গত 2 সপ্তাহের ব্যবধানে 13 থেকে 17 টাকা কেজি আলু বাজারে এখনো পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁতে আসলে দুই ভাবে আলু চাষ হয়ে থাকে, একটি হচ্ছে আগাম জাতের আলু, আরেকটি হচ্ছে লেট ভ্যারাইটি আলু। আগাম জাতের যে আলুটা বলা যায় যে আমরা বাজারে পেয়েছি আরো প্রায় 1 মাস আগে এবং মৌসুমের শুরুতে এই আলু বিক্রি হয়েছিল 50 থেকে 60 টাকা কেজি। এখন যেহেতু ইরিগুলো মৌসুম রোপণ কার্যক্রম শুরু হয়েছে এবং এইসব আগাম জাতের আলু উত্তোলন করে কৃষকরা এখন বড় রোপণ করবেন, যার কারণে আসলে তাদেরকে তড়িঘড়ি করে এসব আলু উত্তোলন করতে হচ্ছে এবং বাজারে সরবরাহ বেড়েছে, যার কারণে আলুর দাম কমেছে। আর এইসব আলু আসলে হিমাগারে সংরক্ষণ করা যায় না, কারণ এইসব আলুতে রস বেশি, এই কারণে আসলে সংরক্ষণ করার সম্ভাবনা পচে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে লেট ভ্যারাইটি আলু উত্তোলন হতে মাস উত্তোলন হবে এবং সেগুলো আসলে হিমাগারে সংরক্ষণ করা সম্ভব হবে। কৃষকরা বলছেন যেহেতু আগাম জাতের আলু তারা উত্তোলন করে বাজারে নিয়ে আসছেন, সরবরাহ বেশি হয়, দাম কমেছে এবং তারা আরো বলেছেন যে আগাম জাতের আলুর বীজ আলু যেটা ছিল প্রতি কেজি আলু প্রায় 80 থেকে 100 টাকা কেজি পর্যন্ত তাদেরকে কিনতে হয়েছে এবং আলুর বীজের দাম বেশি হওয়ার কারণে তাদের বিঘা প্রতি খরচ পড়েছিল প্রায় 5 থেকে 6 হাজার টাকা বেশি। সেই হিসেবে বলা যায় যে প্রায় 35 থেকে 36 হাজার টাকা খরচ পড়েছিল এবং আলুর উৎপাদন ভালো হয়েছে। উৎপাদন ভালো হলেও আসলে দাম কমে আসার কারণে তাদেরকে লোকসান গুনতে হচ্ছে। প্রায় 6,000 হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষাবাদ হয়েছিল এবং জেলায় বলা যায় যে প্রায় 26,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে এবং সেখান থেকে প্রায় 4 লাখ টন উৎপাদন হবে। তো এই ছিল আলুর বাজার নিয়ে আমার কাছে সবশেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন নওগাঁ থেকে, জানাচ্ছিলেন আলু বিক্রির খবর। আলুর ফলন ভালো হলেও হাসি নেই জয়পুরহাটের কৃষকের মুখে। ভরা মৌসুমে 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। লাভ হওয়া নিয়ে দুশ্চিন্তা জেলার চাষিদের মাঝে। এজন্য সঠিক বাজার ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকার অভাবকে দুষছে কৃষি বিভাগ। বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। জয়পুরহাটের মাঠ জুড়ে আলুর ক্ষেত। 3 মাসের পরিচর্যা শেষে চলছে আলু তোলার কর্মযজ্ঞ। আবহাওয়া অনুকূল থাকায় এবার ফলনও হয়েছে বেশ ভালো, তবে স্বস্তি নেই কৃষকের মনে। কৃষকরা বলছেন এবার প্রতি বিঘা জমিতে 80 থেকে 100 মণ আলু হয়েছে। ফলন ভালো হলেও 10 টাকা কেজি দরে আলু বিক্রি করে লাভ থাকছে না। বাড়তি দামে আলুর বীজ, সার কেনা থেকে শুরু করে সেচ দেওয়া পর্যন্ত খরচ হয়েছে বেশ বেশি। এ অবস্থায় লোকসানের শঙ্কায় চাষিদের মাথায় হাত। আমাদের আলুর বীজের টাকাই হবে না। আমি আলুটা কিনছি 5200 টাকা বস্তা, আর আলু বেচছি 480 টাকা বস্তা। সারের দাম বেশি, আলুর দাম বেশি, কিষান দাম বেশি। 1700 টাকার মতো পার শতকে পড়ে গেছে খরচ, আর বেচতেছেন 800 850 কেজি প্রতি 30 টাকা খরচায় অনলে হয়ে গেছে। আর আমাদের লাভ যদি 30-এর কিছু বেশি হয় তাহলে আমাদের কিছু লাভ হবে। ব্যবসায়ীরা জানান এবার অধিক জমিতে আলু চাষ হয়েছে। এছাড়া আগাম জাতের আলু নষ্ট হওয়ার আশঙ্কায় কেউ হিমাগারে রাখে না। ফলন ভালো হয়, কম দামে আলু বিক্রি হচ্ছে। এই আলুটা আসলে নতুন আগাম জাত হয়েছে, তো আলুটা তো কোলেস্টোরে রাখা যাচ্ছে না। এটা এই জন্য তৈরি করে কম দামে বিক্রি করা লাগতেছে। যে আলুটা তুলতেছে এখন এই আলুটা রাখা যাবে না, এটা এই মুহূর্তে বিক্রি করা লাগবে। আর যখন কোলেস্টোর ধরবে তখন তো কি দাম হবে এটা বলা যাবে না। জেলা কৃষি বিভাগ বলছে আলুর দাম কমার বেশ কিছু কারণ রয়েছে। বিশেষ করে চাহিদার চেয়ে বেশি আলু উৎপাদন হলেও নেই সঠিক বিপণনের ব্যবস্থা। এছাড়া বড় আকারের সংরক্ষণ ব্যবস্থার অভাবকে দুচ্ছেন এই কৃষি কর্মকর্তা। প্রয়োজনের অতিরিক্ত যে আলুটা আমরা উৎপাদন করি, এই আলুটা রপ্তানি করার যদি ব্যবস্থা করা যায় তাহলে কৃষকরা ভালো দাম পাবেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আলু রপ্তানির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এখান থেকে আলু রপ্তানি হচ্ছে। জয়পুরহাটে এবার 43,950 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, যেখান থেকে প্রায় 9 লাখ টন বিভিন্ন জাতের আলু উৎপাদন হবে। ফলন ভালো হলেও লোকসানে পড়েছেন জয়পুরহাটের আগাম জাতের আলু চাষিরা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি দরে, যা উৎপাদন খরচই উঠছে না। আলু চাষিদের দাবি
সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করে আলুর দামের ন্যায্যতা ফিরিয়ে আনার। জয়পুরহাটে কালাই থেকে মাজেদুর রহমান, এখন। সরবরাহ সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে চড়া ধানের দর। লোকসানের অজুহাতে খাদ্য গুদামে চাল কম দিচ্ছেন চালকল মালিকরা। এই অবস্থায় চলতি আমন মৌসুমে ধান চাল সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যদিও খাদ্য বিভাগ বলছে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাল সংগ্রহ না হলেও বিতরণ কার্যক্রমে তেমন প্রভাব পড়বে না। তবে চুক্তির সমপরিমাণ চাল না দিলে মিল মালিকদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। মেঘনার ভিউসি ঘাটে শত বছরেরও বেশি সময় ধরে বসছে ধানের হাট, যা পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম। এখান থেকে ধান কিনে চাল তৈরি করে সরকারি গুদামে সরবরাহ করেন চালকল মালিকরা। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বাজারগুলোতেও চালের যোগান দেয় আশুগঞ্জের চালকলগুলো। প্রতি মৌসুমে চট্টগ্রাম বিভাগের মধ্যে সরকার সবচেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে। চলতি আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয় গত 17 নভেম্বর। জেলা খাদ্য বিভাগ প্রথমে 27,211 টন সিদ্ধ ও 5,593 টন আতপ চাল এবং প্রায় 4,000 টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে। তবে বাজারে ধানের সংকটের কারণে লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়। তবে গেল কয়েক মাস ধরেই আশুগঞ্জ মোকামে ধানের সংকট, যা দিন দিন আরও তীব্র হচ্ছে। ফলে দামও বেশ চড়া। বর্তমানে মোকামে প্রতিমন মোটা ধান কেনাবেচা হচ্ছে প্রায় 1400 টাকায়। এর ফলে লোকসানের অজুহাতে গুদামে চাল কম দিচ্ছেন মিল মালিকরা। বৈরী আবহাওয়ার কারণে ফলন কম হয়েছে। ফলন কম হওয়াতে মোকামে ধানের সংকট হওয়াতে ধানের দাম বেশি। 1380 টাকা ধান কিনে ক্রাশিং করলে 50 থেকে 51 টাকা পড়তে হয় আমাদের। গভর্নমেন্ট আমাদেরকে রেট দিচ্ছে 47 টাকা। এই জন্যই মূলত আমাদের দিতে দেরি হচ্ছে এবং দিতে পারতেছি না। যেহেতু চুক্তি করছি 50% চাউল আমরা দিতে পারি, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু সারা বাংলাদেশে আপনার ধানের সংকট। তবে খাদ্য বিভাগ বলছে চুক্তি অনুযায়ী গুদামে চাল না দিলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাল সংগ্রহ না হলে বিদেশ থেকে চাল আমদানির পরিকল্পনার কথাও জানান কর্মকর্তা। চুক্তি যতটুকু হয়েছে মোটামুটি লক্ষ্যমাত্রার কাছাকাছি, সেটা আমরা আশাবাদী সংগ্রহ সফল হবে। যদি কিছু থেকে যায়, এতে সরকারের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না যে বিতরণ ব্যবস্থা সঠিক রাখার জন্য প্রয়োজনে সরকার বিদেশ থেকে আমদানি করে থাকেন। আগামী 28 ফেব্রুয়ারি শেষ হচ্ছে ধান চাল সংগ্রহ অভিযান। জানুয়ারি পর্যন্ত সংগ্রহ হয়েছে 17,000 টন সিদ্ধ ও প্রায় 4,500 টন আতপ চাল। আর কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ হয়েছে মাত্র 218 টন। এবার প্রতি কেজি সিদ্ধ চাল 47 টাকা, আতপ চাল 46 টাকা এবং ধান সংগ্রহের মূল্য ধরা হয়েছে 33 টাকা কেজি। আজিজুল সঞ্চয়, এখন, ব্রাহ্মণবাড়িয়া। 3 ফেব্রুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ দিন। তবে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বায়োমেট্রিক ও ছবি তোলা নিয়ে তৈরি হয়েছে ভোগান্তি। মেয়াদোত্তীর্ণ পরিষদ, নতুন প্রশাসক নিয়োগ এবং অনলাইন জটিলতায় যথাসময়ে তথ্য হালনাগাদ নিয়ে শঙ্কায় স্থানীয়রা। এ অবস্থায় ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ানোর দাবি। বান্দরবন থেকে রিজভি রাহাতের তথ্য ছবিতে বিস্তারিত। ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলোতে নারী পুরুষের দীর্ঘ অপেক্ষা। সবার অপেক্ষা ভোটার তালিকা হালনাগাদের জন্য। তালিকায় অন্তর্ভুক্ত হতে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর নিতে ইউনিয়ন, উপজেলা এবং হেডম্যান কার্যালয়ে মানুষের এমন উপস্থিতি। তবে নতুন প্রশাসক আর অনবরত সমস্যা লেগে থাকায় এবারের হালনাগাদ কার্যক্রম যথাসময়ে শেষ করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তাই সময়সীমা বাড়ানোর দাবি স্থানীয়দের। এখনো কাগজপত্র রেডি হয় নাই। যদি এই কাগজপত্র রেডি করার জন্য যদি 3 তারিখ পর্যন্ত হয়, তাহলে মানুষ ভোটার হইতে পারবে না। শেষ ডেটটা পিস করছেন, ওটা একটু আমাদেরকে আর একটু পিছিয়ে নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগ দেয়া হয় গেল 21 জানুয়ারি। এর মধ্যে সোনাইছড়িতে এখনও পরিষদের কার্যক্রম শুরু হয়নি। তবে বাকিগুলোতে কার্যক্রম চলছে পুরো দমে। যে সময় বেঁধে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য, ভোটার হওয়ার জন্য, সেই সংক্ষিপ্ত সময়ে মানুষ যথাসময়ে ভোটার হতে পারবে না। অনেক মানুষ দূর দূরান্তে যখন চলে আসে, যখন ওনাকে ফোন দিয়ে বলে আমি অমুক দিয়ে আছি, তুমি এমনও আছে রাত 1টায় ঘুম থেকে ওঠার পরেও জনগণকে সেবা দিয়েছে।
পরিপত্র অনুযায়ী হালনাগাদ কার্যক্রম চলছে জানিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তা জানান, স্থানীয়রা আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুনর্বিবেচনা করতে পারে। কোনো চেয়ারম্যান বা প্রশাসক নেই বা ডকুমেন্ট পাচ্ছেন না, এই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা আমার এখতিয়ারও নাই। সেই ক্ষেত্রে যদি স্থানীয় জনগণ যদি আবেদন করেন, সেই প্রেক্ষিতে আমি চাইলে এই আবেদনটা ফরওয়ার্ড করতে পারি, আমার সিনিয়র অথরিটিকে জানাতে পারি। সিনিয়র অথরিটি যদি মনে করে যুক্তিযুক্ত মনে করে, তাহলে হয়তো টাইম ফ্রেমটা বাড়াইতে পারে। নাইক্ষ্যংছড়ি উপজেলার 5 ইউনিয়নে চলমান হালনাগাদ কার্যক্রমের আওতায় প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট 45 জন তথ্য সংগ্রহকারী এবং প্রতিটি ইউনিয়নে 2 জন করে মোট 10 জন সুপারভাইজার তথ্য সংগ্রহের কাজে যুক্ত। এখন বান্দরবান। শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে তুলা চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। বিস্তারিত শেরপুর থেকে জাহিদুল খান শরীফের প্রতিবেদন। শেরপুর সদরের টালিয়াপাড়া গ্রামে কৃষক ফরিদ মিয়া গত বছর বাড়ি প্রাঙ্গণে শুরু করেন তুলা চাষ। স্বল্প সময়ে ফলন ভালো হওয়ায় বেশ লাভবান হন তিনি। চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে তুলার ফলন এবার আরও ভালো হয়েছে। 1 বিঘা জমিতে তুলা চাষে খরচ হয় 8 থেকে 10 হাজার টাকা। প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ বাদে তুলার প্রকার ভেদে লাভ থাকে 30 থেকে 40 হাজার টাকা। গত বছরের তুলনায় এবার শেরপুরে 5 হেক্টর বেশি জমিতে তুলার চাষ হয়েছে। চলতি বছর আন্তর্জাতিক বাজারে তুলার দাম চড়া হওয়ায় দেশের বাজারেও বেড়েছে দাম, ফলে আগের থেকে ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। গত বছর মনে করেন তুলে করছিলাম 2 বিঘা, মোটামুটি তুলে ভালো হয়েছিল, মনে করেন 70,000 টাকা ছিলাম। এবার মনে করেন লাগের কাছাকাছি আর কি হবো। এখনো বালু মাটি, অন্য কোনো ফসল হয় না। তুলার জন্য আমরা মনে করেন বিঘাতে 15-16 মণ তুলা তৈরি হয়। লাভজনক দেখে আমার এই সাইডে কিছু জমি আছে বালুচরে, আমি এই তুলা চাষ করতে আগামী বছরে আগ্রহ ইচ্ছুক। কৃষি কর্মকর্তা জানান, অন্য ফসলের চেয়ে কম খরচ ও অধিক লাভের জন্য শেরপুরে জনপ্রিয় হচ্ছে তুলা চাষ। এখানে তুলা অনেক ভালো হয়, তো তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি আমরা উপসহকারী কৃষি অফিসাররা মাঠে সবসময় আছে এবং কৃষকদেরকে বিভিন্ন সমস্যায় তাদের পাশাপাশি আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। সরকার তুলার দাম বাড়িয়েছে যাতে কৃষকেরা উৎপাদিত তুলা ন্যায্য মূল্য পান। শেরপুর জেলায় অধিকাংশ জমি তুলা চাষের উপযোগী, এই জন্য কেউ তুলা চাষ করতে চাইলে সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানান তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। শেরপুর জেলার আন্ডারে প্রায় 5 শতাধিক চাষি আছে তুলা চাষি। এখানে আমরা সরকারি কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি চাষিদেরকে। পরে হারভেস্টিং আমরা মনে জিনার কর্তৃক আমরা দেশের কুষ্টিয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকি। 2015 সালে শেরপুরে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো তুলা চাষ শুরু হয়। সে বছর কৃষকেরা CB12 এবং হাইব্রিড জাতের রূপালী 1 তুলা চাষ করেছিলেন এবং পরবর্তীতে ফলন এবং লাভবান হয় আগ্রহ বাড়ছে অন্যান্য কৃষকদের মধ্যে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। শরীয়তপুরের পালপাড়াগুলোতে শেষ মুহূর্তে চলছে বিদ্যার দেবী সরস্বতী প্রতিমার সাজসজ্জার কাজ। তবে এবছর বেড়েছে প্রতিমা তৈরির উপকরণের দাম, এতে হিমশিম খাচ্ছেন প্রতিমা শিল্পীরা। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। তুলির আঁচড়ে প্রতিমার চোখের নকশার কাজ নিখুঁতভাবে সেরে নিচ্ছেন প্রতিমা শিল্পী ঝর্ণা পাল। ভোর থেকে শুরু করেছেন প্রতিমার রং আর সাজসজ্জার কাজ। ঝর্ণা পালের মতো সদর উপজেলার অন্যান্য প্রতিমা শিল্পীদেরও নেই ফুরসত। সোমবার সকাল থেকেই শুরু হবে পুষ্পাঞ্জলি, তাই হাতে রয়েছে মাত্র কয়েক ঘন্টা। এরই মধ্যে শেষ করতে হবে প্রতিমার রং, শাড়ি পরানো, লেস পরানো, চুলের কাজসহ আনুষাঙ্গিক সব কাজ। প্রতিমার চোখের কাজ করি, বর্ণনা করি, পুরোটাই করতে হয় নিজের। পারিবারিক কাজ করলে আনন্দেই হয়, 2টা টাকা পয়সা হয়, পোলাপেনের লেখাপড়ার খরচা আছে, ওয়া দিয়া চালাইতে হয়। সেই মারেই আমরা বানাইয়া মানে রং করে পুয়া দিতে আসি, এটা অনেক আনন্দের ব্যাপার। কারিগরদের অভিযোগ, প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে কয়েক গুণ, তবে বাড়েনি প্রতিমার দাম। তাই যথাযথ লাভ থাকা নিয়ে সংশয়ে তারা। বর্তমানে যে পয়সা এতে আমাদের কাজ কইরা কিছু থাকে না। দ্রব্যমূল্য দাম অনুযায়ী প্রতিমার দাম এবার ঠিক আছে আর কি, বেশিও না অতটা একটা কমও না। পূজা উদযাপন কমিটির সদস্য জানান, প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজা হবে জাঁকজমকভাবে। রাত পোহালেই পুজো, সকল ধরনের আয়োজন সম্পন্ন করেছে। তো অন্যান্য বছরের ন্যায় এবছরও
শান্তিপূর্ণভাবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজাটি উদযাপিত হবে বলে আমরা আশা করি। শরীয়তপুরে এবছর পারিবারিক আয়োজন ছাড়াও শতাধিক মণ্ডপে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। গোমার পর কিনশাসার দিকে অগ্রসর হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিকান অফ কঙ্গোর বিদ্রোহী গোষ্ঠী M23। সংকট সমাধানে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই আহ্বান জানায় আফ্রিকান জোটও। রুয়ান্ডা ও কঙ্গোর সংকটকে গুরুতর সমস্যা বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে আহতদের সংখ্যা। বিদ্রোহীদের বিরুদ্ধে আত্মরক্ষায় নিজেদের প্রস্তুত করছে কঙ্গোবাসী। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। জাতিসংঘের প্রতিবেদন বলছে, গেল এক সপ্তাহে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠী M23 সংঘর্ষে নিহত হয়েছে 7 শতাধিক মানুষ। সাম্প্রতিক অস্থিরতা রূপ নিয়েছে ভয়াবহতম ঘটনায়। চলতি বছরে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে 4 লাখের বেশি মানুষ। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস জানিয়েছে, গোমার স্থানীয় একটি হাসপাতালে প্রতিদিন 80 জনেরও বেশি আহত ব্যক্তি ভর্তি হচ্ছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আসার পর থেকে এই হাসপাতালে 1000-এর বেশি রোগী এসেছে। তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। M23 বিদ্রোহী গোষ্ঠীর দাবি, সংখ্যালঘু তুৎসি জনগোষ্ঠীর অধিকার রক্ষায় লড়াই করছে তারা। আর কঙ্গো সরকারের অভিযোগ, দেশটির প্রাকৃতিক সম্পদ দখলে নেওয়ার জন্য বিদ্রোহীদের লেলিয়ে দিয়েছে প্রতিবেশী দেশ রুয়ান্ডা। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্বাঞ্চলীয় গোমা শহর দখলের পর কিনশাসার দিকে অগ্রযাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। তাদের দাবি, বাস্তুচ্যুতদের বাড়ি ফিরতে নিরাপদ মানবিক করিডোর খোলা হয়েছে। তবে কঙ্গোর ক্ষমতাসীন সরকার অস্ত্রের মুখে এই অঞ্চলকে অনিরাপদ করে রেখেছে। সংঘর্ষের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। দ্রুত সমাধান না হলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। এরই মধ্যে চরম মানবিক সংকট দেখা দিয়েছে কঙ্গোর বেশ কয়েকটি অঞ্চলে। বাসিন্দারা ভুগছেন খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের অভাবে। চলমান সংঘাতে বন্ধ হয়ে গেছে গোমা শহরের বিশুদ্ধ পানির উৎস। বাসিন্দারা বাধ্য হয়ে ব্যবহার করছেন হ্রদের পানি। kwanza ni kuwafelisite sababu basoda yetu kwanza walikuwa bashatugandamiza hata na mwa hii vita. Seka sana tangia tulikala mu manyumba atupate solution fulani. Njala zinatafuta tuya manyumba. রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে চলমান সংকটকে গুরুতর সমস্যা হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি সংঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে। রুয়ান্ডার উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আবেদনও জানান নেতারা। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে বৃহত্তর সংঘাত এড়াতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। Look at the past, I mean, this has the potential of triggering a wider regional conflict, and therefore it is of the utmost importance that all diplomatic efforts should be geared toward avoiding. বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের প্রস্তুত করছেন কঙ্গোর জনগণ। বেসামরিক নাগরিকরা নিচ্ছেন প্রশিক্ষণ। এদিকে বিদ্রোহীদের আগ্রাসন ঠেকাতে বুকাভু শহরে জড়ো হয়েছে হাজারো মানুষ। শহরকে সুরক্ষিত রাখতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাসিন্দারা। তানভীর জনি, এখন বিশ্ব। বরফের মধ্যে ড্রোন চলাচলের সক্ষমতা নিশ্চিতে উঠে পড়ে লেগেছে বিশ্বের সবচেয়ে উত্তর মেরু অঞ্চলের দেশগুলো। দীর্ঘ পাল্লার বিমানের মতো অ্যান্টি আইসিং ড্রোন তৈরিতে গবেষণা যেমন শুরু হয়েছে, তেমনি তীব্র শীত আবহাওয়া প্রতিরোধী ড্রোন কেনার জন্য করছে মিলিয়ন মিলিয়ন ডলারের বাজেট পরিকল্পনাও। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। পৃথিবীর উত্তর মেরুর হিমশীতল আর্কটিক মহাসাগর অঞ্চলের দেশগুলো দিন দিন হয়ে উঠছে ভূ রাজনৈতিক উত্তেজনার স্পটলাইট। বরফ ঢাকা অঞ্চলে রাশিয়া এবং চীনের সামরিক তৎপরতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছায় নতুন করে ছড়াচ্ছে উত্তাপ। এই অবস্থায় নিরাপত্তা জোরদারে $200 কোটি বেশি ব্যয় করছে ডেনমার্ক। এমনকি তাদের সঙ্গে মিলে সেনা মোতায়েন করতে মরিয়া ফ্রান্সও।
বরফ আচ্ছাদিত অঞ্চলটি আধুনিক যুদ্ধের মূল চাবিকাঠি হয়ে ওঠার শঙ্কায় তা মোকাবিলায় উঠে পড়ে লেগেছে আর্কটিক মহাসাগর লাগোয়া দেশগুলো। এর জন্য যে কোনো লড়াই মোকাবিলায় উন্নত প্রযুক্তির উপর মনোনিবেশে জোর দেয়া হচ্ছে। তীব্র ঠান্ডা, কুয়াশা ও বরফের মধ্যে চলাচল করতে না পারায় কিভাবে বরফ জমাট অবস্থায়ও সফলভাবে ড্রোন চালানো যায় সেই পরীক্ষা নিরীক্ষায় মাঠে নেমেছে আর্কটিক অঞ্চলের দেশগুলো। রুশ সীমান্ত থেকে প্রায় 120 কিলোমিটার দূরে একটি কর্দমাক্ত মাঠে ড্রোন নিয়ে ন্যাটোর কানাডিয়ান সেনাদের পরীক্ষামূলক এ মহড়া তারই অংশ। Yeah, there are definitely some challenges, especially with humidity and icing conditions, as well as some of the electronics as they get colder and colder may experience some difficulties, but at this time we haven't had the experience in the Arctic to actually see just how far we can push the air vehicle. ড্রোনের ডানায় বরফ জমলে তা তাৎক্ষণিকভাবে গ্যাসে রূপান্তর করে কিভাবে চলাচল স্বাভাবিক রাখা যায় তা নিয়ে চলছে গবেষণা। এমনকি কার্বন ফাইবার কম্পোজিট জাল যুক্ত করে পর্যাপ্ত তাপ সৃষ্টির মাধ্যমে বরফ গলিয়ে ড্রোনের গতি ঠিক রাখা সম্ভব কিনা তা নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছেন বিজ্ঞানীরা। Icing on a drone reduces the performance. It can reduce the endurance, but it can also lead to crashes if the performance degradation is too severe. So that's what we try to limit with our system, limited performance degradation, and a drone can fly in icing conditions. ইতোমধ্যে বরফ আচ্ছাদিত এই অঞ্চলে চলাচলের উপযোগী ড্রোন কিনতে মিলিয়ন মিলিয়ন ডলারের বাজেট পরিকল্পনাও করছে আর্কটিক অঞ্চলের দেশগুলো। সম্প্রতি বরফ থেকে সুরক্ষার ড্রোনের জন্য $50 লাখ চুক্তি সই করেছে বোয়িং এবং লকহিড মার্টিন। সেই সঙ্গে নরওয়ের সশস্ত্র বাহিনী এবং মার্কিন প্রতিরক্ষা শিল্প কোম্পানি টেক্সট্রন সিস্টেমস এবং নর্থরপ গ্রুমান আইস বিরোধী ড্রোন চুক্তি করেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। কিছুক্ষণের মধ্যেই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু। টঙ্গীর তুরাগ তীরে লাখ লাখ মুসল্লির ঢল। ইবাদত সংক্রান্ত বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সকল মুসলমান যেন এক হইতে পারে, এক হয়ে যেন দাওয়াতের মেহনত সারা বিশ্ব করতে পারে। খুব সুস্থ এবং সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমরা আজকে আখেরি মোনাজাত শেষ করতে পারতেছি। দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনা জটিল ও সময় সাপেক্ষ। জাতিসংঘ বিশ্ব ব্যাংকের সহায়তা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। লিবিয়ায় 20 বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীর গলিত মরদেহ দাফন। বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা দূতাবাসের কর্মকর্তাদের। এবং জরাজীর্ণ সিলেট আখাউড়া রেলপথে ট্রেন চলছে ঝুঁকি নিয়ে। অর্থের অভাবে আটকে আছে ডুয়েল গেজে উন্নীতকরণ প্রকল্প। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।